সময় এবং কাজ, কাজের সাথে সময়ের কি সম্পর্ক জানো? কাজের পরিমাণের সাথে সময়ের কি সম্পর্ক? ডেমো ইন্টারভিউয়ের জন্য ভালো রকম প্রিপারেশান নিতে হবে, সাবজেক্টের নলেজ কনসেপ্ট ভালো রকম থাকতে হবে, তাহলে নাম্বারটা 20-র মধ্যে 15+ হবে। ঠিক আছে, এটা মাথায় রেখে কাজ করো। দেখো, ফার্স্টে সময় আর কাজ। ধরো আমি একদিকে নিলাম সময়, আর একদিকে এটা সময়টা আমি সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর যা খুশি রাখতে পারি। এটা কাজের পরিমাণ। কাজ, দেখো সময় যদি আমি বেশি লাগাই, এটা যদি বেশি হয়, কাজের পরিমাণ বেশি হবে কি হবে না? তাহলে সময় বাড়ালে কাজের পরিমাণও বেশি হবে, তাই তো? তাহলে সরল সম্পর্ক। ঠিক আছে, সময় বাড়ালে কাজ বেশি হবে। আর যদি আমি এদিকে লোক সংখ্যা করে দিই, তাহলে দেখো লোক সংখ্যা বাড়ালে সময় কম লাগে, তাই না? ধরো আমি 10 দিনে যে কাজটা করছি 2 ঘন্টা 1 ঘন্টা করে কাজ করলে কাজটা সম্পূর্ণ হচ্ছে। তাহলে আমি যদি 15টা লোক লাগিয়ে দিই, 15 জন, তাহলে দেখো অল্প টাইমই হয়ে যাবে। আমি সাপোজ ধরলাম 1.5 ঘন্টা হয়ে গেল, তাহলে সময় কম লাগবে। লোক সংখ্যার সঙ্গে সময়ের কি ব্যস্ত সম্পর্ক, আর সময়ের সঙ্গে কাজের সরল সম্পর্ক। আর যেখানে কম হবে জানবে ভগ্নাংশটা 1-এর কম, আর যেখানে বেশি হবে সেখানে ভগ্নাংশ 1-এর বেশি হবে, যদি পরিমাণে বেশি হয়। যাই হোক, এটা গেল বেসিক কনসেপ্টের জায়গা। এবার দেখো আমি কিছু রুলস লিখছি, যে রুলসগুলোর সাহায্যে আমাদের কোশ্চেন করতে সুবিধা হবে। 1 নম্বর বলছে, ইফ এ একজন ব্যক্তি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক, তাহলে এই একটা কাজ করতে পারে ইন n ডেজ। ঠিক আছে, এই একটা কাজ n দিনে সম্পূর্ণ করতে পারে। দেন এ 1 ডে, তাহলে একদিনে কতটা কাজ করবে? 1 ডেজ। এর পক্ষে একদিনে কতটা কাজ সম্পূর্ণ? এ ক্যান 1 ডে, এটা ডেজ, ওয়ার্ক কত হবে গো? 1/n, তাই তো? মানে কাজের পরিমাণ যদি 1 অংশ ধরো, তাহলে 1 অংশ n দিনে কাজ করছে কি 1 অংশ, আমি বাংলায় বলছি। তাহলে একদিনে কতটা করবে? ঠিকই হচ্ছে, বলছি না? তাহলে n দিনে করছে 1 অংশ কাজ, গাড়িটা বেশি মোটা হয়ে গেছে। তাহলে একদিনে করবে কম করবে, তাই তো? এনটা যদি 1-এর থেকে বড় হয় তাহলে একদিনে কম কাজ করবে। বুঝে গেল? নেক্সট, তাহলে উল্টো দিকটা একইভাবে আমরা বলতে পারি। কি বলতে পারি এখান থেকে? যে এ যদি ইফ এ ডেজ ওয়ার্ক, মানে একদিনের কাজ, ওয়ান বাই এন, দেন এ
তাহলে এ যদি একদিনে 1/n অংশ কাজ করে, দেন এ ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন n days. নেক্সট, বোর্ড দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। একজন বলছে দেখা যাচ্ছে না। আর যেটা জিজ্ঞাসা করছিলে, ওটা আগে ক্লাসে পড়ানো হয়েছে, বুঝতে পারছো? তুমি হয়তো ক্লাসে ছিলে না, সেই জন্য জানো না। বলছে ইফ এ, বহু কিছু পড়ানো হয়ে গেছে, পুরোনো ওই ক্লাসগুলো অ্যাপে আছে দেওয়া, সব দেখতে হবে। হ্যাঁ, ইফ এ ইজ n times as good a workman as B, then ratio of work done by A and B the ratio of times taken by A and B, এটা আগের দিন হয়েছে। টেকেন বাই বলছে এর কাজের পরিমাণ কি n টাইমস অ্যাজ গুড অ্যাজ ওয়ার্কম্যান অ্যাজ বি, মানে বি এর কাজের n গুণ বেশি, তাই তো? ওর থেকে n গুণ বেশি কাজ করে, তাহলে তাদের কাজ করার অনুপাতটা কত হচ্ছে? n:1। সময়ের ক্ষেত্রে কি হবে? সময় উল্টোটা হবে, রেশিও অফ টাইমস টেকেন বাই এ অ্যান্ড বি টু ফিনিশ এ ওয়ার্ক। এখানে টাইমের অনুপাতটা কী হবে? কাজটা শেষ করার উল্টোটা হবে, 1:n। সলিউশন করবো তখন বুঝতে পারবে। এই 3 নম্বরটা কিন্তু ইম্পর্টেন্ট বেশি, এই ফর্মুলাটা। বলছে ইফ M1 মেন ওয়ার্কস W1, ইউনিট রেমজন লোক W1 ইউনিট কাজ করে D1 days, D1 দিনে, অ্যান্ড M2 সংখ্যক লোক মেন ওয়ার্কস W2 unit in D2 days, দেন এখান থেকে একটা রিলেশন লেখা যায়, জানো? M1 D1 বাই W1 ইকুয়াল টু M2 D2 বাই W2। 4 নম্বর, এবার একই টাইপের ইফ M1, আমি আর লিখছি না, M1 মেন লিখতে হবে, ওয়ার্কস W1, ওয়ার্কিং হবে, ওয়ার্কিং W1 ইউনিট, M1 মেন ওয়ার্কিং W1, ওয়ার্কিং T1 আওয়ার্স, T1 ঘন্টা কাজ করে ডেলি
ইন D1 ডেজ। ঠিক আছে, এমন সংখ্যক লোক প্রতিদিন T1 ঘন্টা কাজ করে ডেলি কাজটা সম্পূর্ণ করছে D1 দিনের মধ্যে। অ্যান্ড M2 men working T2 hours daily in D2 days, then একই রকম ফর্মুলা M1 T1 D1 বাই W1 ইকুয়াল টু ডাব্লুটা সবসময় নিচে হবে M2 T2 D2 বাই ডাব্লু। এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে কোশ্চেন করা যাবে। নেক্সট, আর এটাই লাস্ট ফর্মুলা, if A and B can complete a work in A and B days respectively, then they can together, তাহলে এ কাজটা কমপ্লিট করছে এই দিনে আর বি কাজটা কমপ্লিট করছে স্মল বি দিনে। এ আর বি দুজন কোনো ব্যক্তি বা দুটো কোনো মেশিন হতে পারে। দেন দে ক্যান টুগেদার ডু দ্য ওয়ার্ক, মানে একসঙ্গে কতদিনে কাজটা শেষ করবে। দেন ডু দ্য ওয়ার্ক ইন, এই এদের প্রোডাক্টটাকে সাম দিয়ে ডিভাইড করলেই হয়ে যাবে। যদি ক্যাপিটাল এ ব্যক্তিটি যদি 5 দিনে করে একা, বি যদি 10 দিনে করে, তাহলে তারা একসঙ্গে কাজটা করলে কত দিনে কমপ্লিট হবে? 10 5 × 10 বাই 10 + 5 এইভাবে হবে। যদি এখানে আরেকটা থাকতো ABC, তাহলে কি হয়ে যেত? উপরে ABC বাই AB BC CA এইভাবে হয়ে যেত। তাহলে কোশ্চেন করা যাক দু একটা। কারো কোনো প্রশ্ন আছে কি বলো তো ইন্টারভিউ রিলেটেড? তপন এসছো? তোমার তো আর খবরই নেই। আমি তো ভাবলাম কোথাও বেড়াতে চলে গেছে হয়তো। কাশ্মীর ঘুরে এলে নাকি? না না, ওই গ্রামের দিকে গেছিলাম। আচ্ছা আচ্ছা, এইটা এই কোশ্চেনটা আমি দিলাম, দেখো তো পারো কি? 4টে অপশন দিচ্ছি। সিডি প্লাস ডিসি মানে? এটাই তো। বলো কে পারবে? সিডি প্লাস ডিসি কোন অপশনটা হবে? কারো জানা আছে? এগুলো সেই রোমান অক্ষর, সি আর ডি এর ভ্যালুগুলো লাগবে। কথা বলো। তো এইটাকে আমি সি করে দিলাম। ডবল এম, ডবল এম লাস্টেরটা হবে ডি এরটা। কিভাবে করলে? সিডি সমান কত? আচ্ছা, সি এর ভ্যালু 3, ডি এর ভ্যালু তো 4। না না, সি এর ভ্যালু বোধহয় 100, রোমান হরফের ওইগুলো। এটা হিসাবটা জানো? এর বইতে যেগুলো আছে। হিসাবটা বুঝেছো? জানো মোটামুটি কিভাবে ক্যালকুলেশনগুলো করতে হয়? স্যার জানি, কিন্তু ভ্যালুগুলো না ঠিক মনে পড়ছে না। না, ভ্যালু ছাড়াও তোমার ইয়েগুলো জানতে হবে, মানে ক্যালকুলেশনটা অনেক কিছু হিসাব আছে। এই জায়গাটা আমি একটু বলবো আজকে। সিডি, সি মানে 3, ডি মানে 4। বুঝতে পারছো? তাহলে এম হবে, এম তো দেখো আমি এগুলো একটু বলে দিই, কারণ এই জায়গা থেকে
বলা যায় না, কিছু একটা দিল। স্যার বলছি এটা মানে 34 প্লাস 43, তো 77 হবে, তো সেই অনুপাতে ওটাই ঠিক, ওই ডি এরটা এম হবে। এমএম। সি মানে তো হ্যাঁ। 100 নাকি? রোমান হ্যাঁ হবে। স্যার, সি মানে 100। আর ডি মানে? ডি মানে স্যার কত? 500। আচ্ছা, এল মানে কত গো? 50। সি মানে 100, ডি মানে? ডি এর অর্থ কত বলো? ডি হচ্ছে 500, ঠিকই বলেছো। এম মানে 1000। 1000। হ্যাঁ। এল মানে 50, এক্স মানে তো 10, আমরা জানি। এবার দেখো সি আর ডি, সি এর ভ্যালু কত? 100। ডি 100। এর ভ্যালু 500। ডি এর ভ্যালু 500। তাহলে এটা সমান কত লিখবো? ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় জানো? স্যার 500 বিয়োগ 100। হুম, যদি এটা তো ছোট, এটা বড়, বড় সংখ্যা যদি পরে থাকে তাহলে মাইনাস করতে হবে, বুঝতে পারলেন? আগেরটা মাইনাস হ্যাঁ, করতে আর হবে, ডিসি মানে হচ্ছে 500 প্লাস 100। আর ডিসি। এবার দেখো ছোটটা সামনে, বড়টা আগে আছে, ছোটটা পরে আছে, তাহলে এই ক্ষেত্রে অ্যাড করতে হবে। তাহলে কত হলো? 600। এবার যোগ 600 করতে বলেছে। টোটালি 1000 মানে এম। সিডি প্লাস ডিসি মানে হচ্ছে 400 যোগ 600 মানে 1000। তাহলে অপশান কি? এম মানে 1000। অপশান এ হচ্ছে কারেক্ট। এগুলোতে অনেকগুলো রুলস আছে, আমি রুলসগুলো একটু বলি। ক্লাস 6-এর সিলেবাস এটা। সিলেবাসের জায়গা তো আর বাদ দেওয়া যায় না, এগুলো মনে রাখা যায় না খুব একটা, বুঝলে তো? মনে মানে ভুলে যাওয়ার একটা চান্স থাকে। এই 4 বার এক্স কিন্তু লেখা যাবে না, বুঝলে? এক্সকে আমরা ম্যাক্সিমাম 3 বার লিখতে পারবো, 3 বার। তার মানে 10 + 10 + 10 মানে 30। সিকে আবার কবারের বেশি লেখা যায় না? দুবার। দুবারের বেশি লেখা যায় না, তার মানে 100 + 100 মানে ডবল সি মানে 200, তাই তো? হ্যাঁ। বলছে রোমান সংখ্যা লেখার সময় কোনো চিহ্ন 3 বারের বেশি ব্যবহার করা যায় না। এটা একটা রুলস। রোমান সংখ্যা, আচ্ছা বাড়িতে পড়াশোনা কিভাবে চলছে একটু জানতে চাইছি। রোমান সংখ্যা লেখার সময় 3 বারের বেশি লেখা যায় না। দু নম্বর, আচ্ছা এক্সেল বলছে রোমান সংখ্যা লেখা 2 নম্বর পয়েন্ট। রোমান সংখ্যা লেখা বড় সংখ্যাটি চিহ্নের বাঁ দিকে ছোট সংখ্যার চিহ্ন থাকলে ছোট সংখ্যা সবসময় বড় সংখ্যা থেকে বিয়োগ হবে, যেটা বললাম, ঠিক আছে? রোমান সংখ্যায় যদি ছোট সংখ্যা বাম দিকে থাকে বড় সংখ্যা, সেই ক্ষেত্রে বড়
মাইনাস ছোট, ঠিক আছে, এটা লিখতে হয়। 3 নম্বর পয়েন্ট, এটা একটা এক্সাম্পল দিই, যেমন IV, IV মানে কত হয়, যে V মানে 5 মাইনাস 1 4, ঠিক আছে। আচ্ছা এক্সেল কত হবে গো? এটা ছোট, 40 50 বিয়োগ 10। হ্যাঁ, L মানে 50, X মানে 10, বিয়োগ হচ্ছে, বড়টা পরে আছে, তাহলে 40। আচ্ছা ডবল এক্সেল আমরা বলি না, ডবল এক্সেল, অ্যাকচুয়ালি বিষয়টা কি বলতো? এটা কি 30 হবে? 30? ডবল এক্সেল তো আরো বড় হয় তাই না? এক্সেলের থেকে ডবল এক্সেলের সাইজটা বড় হয় না? হ্যাঁ। তাহলে এটাকে কিভাবে লিখবে বলো তো, কেউ বলতে পারবে? আমি উদাহরণ দিয়ে দিই বলি, এইটা কিন্তু তোমাদের হিসাবে তাহলে 50 মাইনাস 20 বলছে, তাই তো? এরকম লেখা যায় না রোমান সংখ্যায়, এটা অসংজ্ঞাত। XIV এটা কিভাবে লিখবো? দেখো একটা বড় সংখ্যাটা সামনে আছে, শেষে আছে আর একটা বড় সংখ্যা, মিডিলে দেখো ছোট সংখ্যা আছে। এই সব ক্ষেত্রে কি করতে হবে? এটা তো 14 10 যোগ 4। হ্যাঁ, প্রথমে যে বড় সংখ্যা এটা লিখে নিতে হবে, প্লাস দিয়ে আমাদের এইটা বড় এটা ছোট, তাহলে 5 বিয়োগ 1, তাই তো? 10 প্লাস 4 14। এইরকম কন্ডিশন হলে প্রথমটা বসিয়ে দিতে হবে যা আছে তাই, মানে দুটো প্রান্তিক সংখ্যা দুটো তো ছোটো বড় আছে, এ বড় এই ছোটো, তার থেকে ছোটো, মিডলে আবার দেখো এদের থেকেও ছোটো আছে, তাহলে এইভাবে ক্যালকুলেশন করতে হবে। যেমন XIX, তাহলে 10 প্লাস 10 মাইনাস 1 19। আর একটা কেস আছে, যেমন আমরা ID এগুলো লেখা যায় না, তারপরে ID বললাম, তাই তো? যেমন বলছে V, এই VX লেখা যায়, তারপরে LM, তারপরে D মানে কত গো? 500। এগুলো কিন্তু একটাও লেখা যায় না। এই VL আর D কখনোই বড় সংখ্যার বাঁ দিকে বসবে না, এই তিনটে ওয়ার্ড কখনো বড় সংখ্যার বাঁ দিকে বসে না, এটা একটা রুলস হিসাবে ভাবো। X বলতে শুধুমাত্র এক্সটা, LCM থেকে বিয়োগ হবে, LCM থেকে বিয়োগ হবে। আর C শুধুমাত্র D আর M থেকে বিয়োগ হবে। মোটামুটি এইগুলো জানলেই হবে। তাহলে C কে 3 বার লেখা যাবে তো, তাই না? রোমান সংখ্যায় যেহেতু 3 বারের বেশি লেখা যায় না, তাই 3 বার C হবে তো, 100 100 100 300। বেশ, এই জায়গাটা বললাম। এবার একটা আমি কোশ্চেন জিজ্ঞাসা করছি, বলতে পারো কি? দেখো, আর একটা বিষয় বলতে হবে এখানে,
এই আই, এক্স, সি আর এম এরাই পরপর 3বার বসবে, বাকিরা বসতে পারবে না। ঠিক আছে, এদের ঘরেই একমাত্র পরপর ব্যবহার করা যাবে। ডবল ডি লেখা যাবে না, মানে এই কটা ছাড়া বাকি কাউকে রিপিট করা যাবে না 3বার করে, বুঝতে পেরেছ? ট্রিপল আই, ট্রিপল এক্স, ট্রিপল সি, ট্রিপল এম এইভাবে লেখা যাবে, কিন্তু ডি, এম, এমটা হচ্ছে, ডিটা হবে না। যাই হোক, এগুলো তার বেশি সময় আমি নিচ্ছি না, একটু বলে দিলাম। তোমাদের কিছু প্রশ্ন থাকলে বলো। কারো কোনো কোশ্চেন নেই? আমি কোশ্চেন দিই। দেখো, কোশ্চেন নাম্বার 1 ওই টাইম ওয়ার্ক থেকে বলছি। ওয়ার্কিং ইন্ডিভিজুয়ালি, A, B, C, A, B and C can do a job in 10 days. Twelve days and 15 days respectively. If 4 হবে। they work together, কি বলছো? 4 উত্তর হবে। একসাথে কাজ করলে 4 দিন লাগবে। Work together, then in how many? তোমাদের সব বন্ধু বান্ধবদের মধ্যে কিছু খবর পাচ্ছ নাকি? আন্দোলন কি হলো? স্যার কালকে আন্দোলন আছে 14 তারিখ। যাচ্ছ নাকি? হ্যাঁ আমি যাবো, আমি আগের বারও গেছিলাম, কিন্তু কেউই যেতেই চায় না। তোমার ওখানে কাছে হচ্ছে নাকি? হ্যাঁ মোটামুটি একটু কাছে। যাদের পরীক্ষা ভালো হয়নি তারা কি করতে যাবে বলো? আর যাদের ভালো হয়েছে তারা তো যাবে, সুযোগটা তো হাতছাড়া করবে না। না স্যার তারাও আসতে চায় না, বাকিদেরও আমি মানে অন্য সাবজেক্ট গুলো যেটা যাদের 50-এর উপরে নাম্বার তারাও সেই বলবে গিয়ে কি হবে এই কথা। তাহলে আর তাদের চাকরি পাওয়ার মানে চাকরি দেখে ওরা যাক, আমার হবে। এটাই এবিসি ফর্মুলাটা যেটা করানো হলো ওইটা দিয়ে হয়ে যাবে। রিকোয়ার্ড টাইম ABC বাই AB BC CA, তাহলে এখানে 10, 12 আর 15 হচ্ছে এবিসি। 10, 12, 15 কোশ্চেনটার মধ্যে আমি পড়িয়েছিলাম একদিন, ক্যালকুলেশন করলে 4 হবে। এটা রেশিওতে চলে যাচ্ছে, এখানকার কোশ্চেন অতটা ইম্পর্টেন্ট নয়। রেশিও প্রপোর্শন, রেশিও প্রপোর্শনটা
সম্বন্ধে কারো কোনো আইডিয়া থাকলে বলো তো। রেশিও প্রপোর্শন মানে রেশিও হচ্ছে অনুপাত, অনুপাত ও সমানুপাত। প্রপোর্শন মানে হচ্ছে সমানুপাত। দুটো কোয়ান্টিটির মধ্যে তুলনা করলে সেটাকে আমরা রেশিও বলবো। হ্যাঁ, কি মিস গেল বলো তো? The ratio between two quantities. কিন্তু স্যার যদি বলে যে বাচ্চাদেরকে রেশিও প্রপোর্শনের ধারণা কিভাবে দেবো, তাহলে স্টার্টিংটা কিভাবে করব? হ্যাঁ, তুমি বলো কিভাবে করবে। ইন দ্য সেম ইউনিট, তোমার তো একটা আইডিয়া তৈরি হয়েছে, তোমাদের মুখ থেকে একটু শুনি। ইন দি সেম ইউনিট কথাটা বলতে হবে। হ্যাঁ, যদি সমজাতীয় রাশি না হয় বা ইউনিটটা যদি সেম না হয়, ধরো তুমি 5 কিলোগ্রাম চালের সাথে 6 মিটার উচ্চতার অনুপাত বার করতে পারবে? না না, সেম ইউনিট হতে হবে। হ্যাঁ, ইউনিটটা সেম হতে হবে। এখানে এই বিষয়টা আমাদের ভালো রকম জোর দিতে হবে যে দুটি সমজাতীয় রাশির ক্ষেত্রেই আমরা রেশিওটা নির্ণয় করব। সাপোজ আমাকে বলল যে 5:10 আর 1:2, তাহলে এই দুটো তো সেম। কারণ রেশিওকে আমরা কোনো পজিটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলেও কোনো সমস্যা নেই, তাহলে এই দুটো তো সেমই। 1:2 আর 5:10 এক জিনিস না? হ্যাঁ, তখন আমরা দেখবে প্রপোর্শনালে চলে যায়, সমানুপাতে। তাহলে এই দুটোকে বাঁ দিকে রাখলাম আর এই দুটোকে ডান দিকে রাখলাম। এবার সমানুপাতের রুলস হচ্ছে ফার্স্টের সঙ্গে লাস্ট মানে প্রান্তিক পদের গুণফল সমান মধ্য পদের গুণফল। যদি সমান হয় তাহলে আমরা কি বলবো যে ইহা সমানুপাতে আছে। দেখো প্রান্তিক পদ 1:10, মধ্যপদ দেখো 2:5, ঠিক আছে, দুটোই 10 হচ্ছে, তখন আমরা বলবো এটা সমানুপাতে আছে। দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ABCD তোমাকে বললো সমানুপাতে আছে, তাহলে আমরা কি লিখবো? A:B সমানুপাতি C:D, তাই তো? তার মানে দেখো কোনো রেশিওকে আমরা কিভাবে লিখতে পারি? A:B মানে হচ্ছে A/B, মানে একে B দ্বারা ভাগ করা হচ্ছে লব A হর B, এরকম আমরা কনসেপ্টের বিষয় জানি। সেইভাবে যদি আমরা লিখি তাহলে A/B আর এটাকে আমরা কি লিখে দিই? সমান লিখে দিই C/D। তাহলে কি হচ্ছে? এখানে 4টি সংখ্যা আছে, তাহলে BC সমান AD। তাহলে এখানে A হচ্ছে কি প্রথম পদ, B হচ্ছে দ্বিতীয় পদ, C হচ্ছে তৃতীয় পদ, D হচ্ছে চতুর্থ পদ। তাহলে 4টে রাশি সমানুপাতে আছে আমরা বলবো যখন এই কন্ডিশনটা হল করবে। এবার যদি 3টে রাশি নিই, A, B, C বললাম সমানুপাতে আছে, ওই মাঝের বিটা ডবল বা রিপিট হবে, A:B সমানুপাত B:C। তাহলে আমরা কি লিখবো? A:B, তাহলে মাঝের পদটা আমাদের রিপিট হবে, তাই তো? তাহলে দেখো A/B সমান B/C, তাহলে B² সমান AC, তাহলে B সমান কি লিখবো? √AC। সেই জন্য এটাকে মধ্যপদ বলা হয় কাকে? D। মধ্যপদ মানে দেখো A:B, B:C, তাহলে 4টে আমি এখানে সংখ্যা যদি ধরতাম A, B,
সি ডি। এই বি আর সি মধ্যপদ ছিল না, মাঝের পদ। এবার বি এর জায়গাটা, সি এর জায়গাটা বি, এখান থেকে ডিটা চলে গেছে, বা ডি এর জায়গায় তুমি সি ভাবো আর এই দুটোকে বি ভাবো, কিন্তু একটাই পয়েন্ট হয়ে যাবে এখানে। তাহলে মাঝের পদ দুটো একটা পদে কনভার্ট হয়ে গেছে। সেই জন্য তখন এই মধ্যপদ কিন্তু এই দুটোকেই বলা হতো আগেরটার নিয়ম অনুযায়ী। বি আর সি কিন্তু মধ্যপদ, ঠিক আছে, মাঝের পদ। আর এইখানে বিটা হয়ে যাচ্ছে মধ্যপদ হলেও কি আমরা বলি তখন মধ্য সমানুপাতি, তাই না? এই মিডিলে আবার সমানুপাতি হচ্ছে, সেই জন্য এখানে বিটাকে বলা হয় মধ্য সমানুপাতি। ঠিক বলছি? প্রান্তীয় পদদ্বয়ের গুণফলের বর্গমূল। নেক্সট, তাহলে আগে আমি বললাম যে কোনো একটা অনুপাতকে, ধরো আমি 2:3 লিখলাম, এটাকে আবার কি লিখতে পারি, 4:6 লিখতে পারি, কারণ আমরা এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে মাল্টিপ্লাই করা বা আমি 2 দিয়ে যদি ডিভিশন করতাম তাহলে কি আসতো, 1:3/2। তাহলে বিষয়টা একই হচ্ছে, তাই না? আর এই ক্ষেত্রে কি হলো দেখো, এবিসিডি কেসে বি ইন্টু সি এ ইন্টু ডি এরকম হচ্ছে। এবার তোমাকে আমি একটা প্রশ্ন দিলাম, তাহলে মাল্টিপ্লিকেশন করা বা ডিভিশন করা কোনো একটা রেশিওকে তাদের কোনো চেঞ্জ আসে না। আর এই ক্ষেত্রে যে A:B, B:C, এই যেটা লিখলাম A:B, C:D, এই ডিটাকে বলা হয় চতুর্থ সমানুপাতি, তাই তো? সিটাকে বলা হয় তৃতীয় সমানুপাতির মধ্যে আছে, সেই জন্য তৃতীয় সমানুপাতি। একইভাবে এ হচ্ছে প্রথম, বি হচ্ছে দ্বিতীয়। আর বিটা তো বললাম এই পরের কেসে বললাম যে এখানে মধ্য সমানুপাতি, মিন প্রপোর্শনাল। আচ্ছা তোমরা একজন বলবে কম্পাউন্ড রেশিও জানো তো? হ্যাঁ, যৌগিক সমানুপাতি বা মিশ্র। কম্পাউন্ড রেশিও, কম্পাউন্ড রেশিও কীভাবে লিখতে হয়, ধরো তোমাকে একটা দিল A:B আর একটা দিল C:D, তাহলে এদের কম্পাউন্ড রেশিও কি লিখবে? তাহলে প্রথম পদের সঙ্গে AC প্রথম is পদ, to B। তাহলে এসি আর দ্বিতীয়র সঙ্গে এর দ্বিতীয়, তাই তো? এইভাবে কম্পাউন্ড রেশিও বার করতে হয়। আচ্ছা, ডুপ্লিকেট রেশিওটা কি জানো? স্কয়ার করে দিলে হয়ে যায়। হ্যাঁ, দুটো স্কয়ারে A:B এর ডুপ্লিকেট রেশিও হচ্ছে, মানে একবার লিখে দিচ্ছি, এটা হয়ে যাবে A² চার শেষ B²। সিমিলারলি সাব ডুপ্লিকেট রেশিও, স্কয়ার রুট। হ্যাঁ, সাব ডুপ্লিকেট রেশিও হচ্ছে A:B এর রুটগুলো হবে। তারপরে আসছে ট্রিপ্লিকেট, এটা A:B এর কিউবটা হবে। সাব ট্রিপ্লিকেট ওয়ান থার্ড হবে। আর A/B তার একটা রুটস লিখছি, সমান যদি চার শেষ হয়ে গেলে ক্লাস শেষ। ইফ A/B সমান C/D হয়, দেন কম্পোনেন্ট ও ডিভিডেন্ডের রুলটা জানো? যোগ ভাগ।
হ্যাঁ স্যার, a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়াল টু c প্লাস d বাই c মাইনাস d। ঠিক আছে, একটা কোশ্চেন করায় 1/3 1/4 1/6 1/8 ইহারা যদি সমানুপাতে থাকে তাহলে ফার্স্টে বলে এটা সমানুপাতে আছে কি নেই, এটা সমানুপাতি হবে কি হবে না? হ্যাঁ স্যার আছে। কিভাবে বুঝলে? ওই তো প্রথমটা চতুর্থটা গুণ করলাম আর সেকেন্ড আর থার্ডটা গুণ করলাম, সেম আসছে। প্রথম ইন্টু চতুর্থ মানে প্রান্তিক পদ, তাহলে 1/3 আর 1/8 এই দুটো 1/24 আর দ্বিতীয় ইন্টু তৃতীয় 1/4 ইন্টু 1/6। তাহলে এদের রেশিও আকারে কীভাবে লিখবো বলো তো? সমানুপাতি লিখলে কীভাবে লিখতে হবে? তাহলে 1/3 1/4 1/6 1/8। 6:4:3 হ্যাঁ ঠিক আছে, বলছি এটা হবে 8। এই তো 3 8 24 4 4 24। হ্যাঁ স্যার 8:6:4:3। আর পড়াবো না, মোটামুটি পড়ানো হলো। বলো আর কিছু প্রশ্ন থাকলে বলো।